আসসালামু আলাইকুম। আজ 1 জুন 2026 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণে বিক্ষোভ, আহত অর্ধশতাধিক। 20 মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ভয়ঙ্কর প্রতিশোধের হুঁশিয়ারি। ভারতের ভূখণ্ড দখলের দাবি নেপালের প্রধানমন্ত্রীর। এবার বিস্তারিত। ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত বিতর্কিত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর বেপরোয়া হামলা চালিয়েছে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ, জলকামান ব্যবহার এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এতে অন্তত অর্ধশত গ্রাহক আহত হয়েছেন। সোমবার সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা ব্যানার ফেস্টুন নিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন। সকাল 9:30টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ বেধড়ক লাঠিচার্জ শুরু করে এবং বেপরোয়াভাবে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে। পুলিশের লাঠিচার্জের আঘাতে অনেকের মাথা ফেটে রক্তাক্ত হন। আহত অনেক গ্রাহক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশি অভিযানের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছু সময় পর আবারও প্রধান কার্যালয়ের আশপাশে জড়ো হওয়ার চেষ্টা করেন। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ, তবে কোনো ধরনের উস্কানি ছাড়াই পুলিশ তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। তাদের দাবি, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান এস আলম গ্রুপের ঘনিষ্ঠ ব্যক্তি। তার নিয়োগের মাধ্যমে ব্যাংকে পুনরায় অনিয়ম ও লুটপাটের আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণেই তারা চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। এদিকে ঘটনার পর ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি এন নাসির উদ্দিন বলেন, কয়েকশো আন্দোলনকারী ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় অবরোধ করলে মতিঝিলের ব্যাংকিং ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল এবং যানজটের সৃষ্টি হচ্ছিল। তাদের বারবার সরে যেতে অনুরোধ করা হলেও তারা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আইনানুগ ব্যবস্থা হিসেবে জলকামান, সাউন্ড গ্রেনেড সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এ ঘটনায় পুলিশের এসি মতিঝিল সহ অন্তত 10 জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। গত 24 মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। পরে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে বরখাস্ত হওয়া মোহাম্মদ খুরশিদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এ নিয়োগের পর থেকেই ব্যাংকের একাংশ গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। গ্রাহকদের দাবি, বিতর্কিত ও রাজনৈতিক বিবেচনায় কাউকে শীর্ষ পদে নিয়োগ দিলে দেশের বৃহত্তম শরিয়াহ ভিত্তিক ব্যাংকটি নতুন করে আস্থার সংকটে পড়তে পারে। তাই তারা নতুন চেয়ারম্যানের নিয়োগ পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। মিরপুরের পল্লবীতে 7 বছরের শিশু রামিসা আক্তার হত্যা মামলার চার্জ গঠনের শুনানিতে নতুন মোড় এসেছে। আদালতে তোলার সময় আসামি সোহেল রানা নিজের স্ত্রীকে নির্দোষ দাবি করে ডলার নামের এক অজ্ঞাত ব্যক্তিকে মূল অপরাধী হিসেবে দাবি করেছেন। তবে এই ডলার কে তা নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে মামলায় নতুন রহস্য তৈরি হয়েছে। সোমবার চার্জ গঠনের শুনানির জন্য কারাগার থেকে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। সকাল থেকেই তাদের ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তোলা হয়। বেলা 11টার পর বিচারকের এজলাসে তাদের উপস্থিত করা হয়। আদালতে আনার সময় সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে সোহেল রানা দাবি করেন, তিনি একা নন, বরং ঘটনার পেছনে ডলার নামের এক ব্যক্তির ভূমিকা রয়েছে। তিনি বলেন, তার স্ত্রী স্বপ্না আক্তার কোনোভাবেই জড়িত নন এবং তাকে ভুলভাবে আসামি করা হয়েছে। সোহেলের ভাষ্য অনুযায়ী, আমি ধর্ষণ করছি, মারছে ডলার 2 লাখ টাকা দিয়েছে। তিনি আরও দাবি করেন, ডিএনএ পরীক্ষা সঠিকভাবে না করে অটোমেটিকভাবে লেখা হয়েছে। ডলারের পরিচয় জানতে চাইলে সোহেল রানা বলেন, মিরপুর 11 নম্বর এলাকার একজন অনেক টাকাওয়ালা ব্যক্তি। তিনি ওই ব্যক্তির পূর্ণ পরিচয় বা অবস্থান সম্পর্কে স্পষ্ট কিছু না জানালেও সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, মেইন আসামি ডলারকে ধরেন,
সেই রামিসাকে হত্যা করেছে। এই বক্তব্যের পর মামলায় নতুন করে আলোচনায় এসেছে ডলার নামটি। তবে তদন্ত সংশ্লিষ্টদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একটি গণমাধ্যমের এই প্রতিবেদক তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেন, তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য দিতে পারেননি। ফলে সোহেল রানার উত্থাপিত ডলার পরিচয় এখনো রহস্যই রয়ে গেছে। বিষয়টি নিয়ে যাচাই করছেন তদন্ত সংশ্লিষ্টরা। ডলার সম্পর্কিত বক্তব্যকে ম্যাটার অব ট্রায়াল হিসেবে উল্লেখ করেছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। তিনি বলেন, আসামি যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলো বিচারিক প্রক্রিয়ার বিষয়। তার ভাষায়, ম্যাটার অব ট্রায়াল হিসেবে কোনো মামলার ডিসচার্জ হয় না। পুলিশ রিপোর্টে যেটা আমরা পাইনি সে বিষয়ে প্রসিকিউশনের কিছু বলার নেই। আর ডিফেন্স থেকে যা বলা হয়েছে সেগুলো ম্যাটার অব এভিডেন্স, যা প্রমাণের মাধ্যমে নির্ধারিত হবে। তিনি আরও বলেন, মামলার নথিপত্র, তদন্ত প্রতিবেদন এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে। আমরা সম্পূর্ণ আশাবাদী যে এই মামলায় নৃশংস হত্যাকাণ্ড ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। স্পেশাল পিপি জানান, আসামির বক্তব্য বিচার চলাকালীন সময়ের বিষয়, যা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে যাচাই করা হবে। মামলার অভিযোগ অনুযায়ী গত 19 মে সকালে স্কুল ছাত্রী রামিসা আক্তার নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মরদেহ উদ্ধার করেন। ঘটনার পর প্রধান আসামি সোহেল রানা পালিয়ে গেলেও পরে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্ত প্রতিবেদনে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির কথাও উল্লেখ করা হয়েছে। মামলায় মোট 18 জনকে সাক্ষী করা হয়েছে। এবার মধ্যপ্রাচ্যের খবর। যুদ্ধ শুরুর পর থেকে অন্তত 20টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। স্যাটেলাইট ছবি ও ভিডিও বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বিবিসি। তাদের বিশ্লেষণে দেখা গেছে, এসব হামলার ব্যাপ্তি ও ক্ষয়ক্ষতি প্রকাশ্যে স্বীকার করা তথ্যের চেয়েও অনেক বেশি। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের 8টি দেশে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এসব হামলায় অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সরবরাহকারী বিমান এবং রাডার ব্যবস্থার কোটি কোটি ডলারের ক্ষতি হয়েছে। গত 3 মাসে ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টা হামলার জবাবে তেহরান মার্কিন ঘাঁটি এবং যৌথ সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হেনেছে। অন্যদিকে পেন্টাগনের দাবি, অপারেশন এপিক ফিউরি শুরুর পর থেকে তারা ইরানের 13,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি মার্কিন স্থাপনাগুলোতে হামলার সফলতা তুলে ধরতে চেষ্টা করছেন। মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, মধ্যপ্রাচ্য এখন আর মার্কিন সামরিক ঘাঁটির জন্য নিরাপদ জায়গা নয়। যদিও হোয়াইট হাউস বারবার দাবি করেছে যে ইরানের সামরিক সক্ষমতা প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিশ্লেষকদের মতে, মার্কিন ঘাঁটিগুলোতে যে ধরনের ক্ষয়ক্ষতি দেখা গেছে তা প্রমাণ করে ইরানের পাল্টা হামলা যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তির চেয়ে অনেক বেশি নির্ভুল ও ব্যাপক ছিল। তবে অপারেশনাল নিরাপত্তার কারণ দেখিয়ে বিবিসি ভেরিফাইয়ের অনুসন্ধান নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। এদিকে সংঘাতের স্যাটেলাইট বিশ্লেষণ সীমিত করতে যুক্তরাষ্ট্র বড় স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান প্ল্যানেটকে ইরান ও মধ্যপ্রাচ্যের বেশিরভাগ এলাকার নতুন ছবি প্রকাশ্যে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেওয়ার অনুরোধ জানিয়েছে। প্ল্যানেট বলেছে, তাদের ছবি যাতে প্রতিপক্ষ শক্তি ব্যবহার করে মিত্র দেশ ও ন্যাটো সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করতে না পারে, সে কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিবিসি ভেরিফাই অন্যান্য আন্তর্জাতিক স্যাটেলাইট সেবা প্রদানকারী ছবি এবং প্ল্যানেটের পুরনো চিত্র ব্যবহার করে হামলার ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করেছে। প্রতিবেদন অনুযায়ী ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনাগুলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাক, জর্ডান, বাহরাইন ও ওমানে অবস্থিত। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কিছু বিশ্লেষণের ধারণা, হামলার শিকার মার্কিন ঘাঁটির সংখ্যা 28টিরও হতে পারে। ইরানি জনগণের অধিকার সম্পূর্ণভাবে নিশ্চিত না হলে কোনো চুক্তি অনুমোদন পাবে না। ইরান ইতোমধ্যে তার শত্রুদের একটি বড় ও ঐতিহাসিক সংঘাতে পিছু হটতে বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। তিনি বলেন, সামরিক সক্ষমতার পাশাপাশি জাতীয় ঐক্য ও জনগণের দৃঢ় অবস্থানই সাম্প্রতিক সাফল্যের মূল কারণ। খবর তাসনিম নিউজ এজেন্সির। ভার্চুয়াল সংসদ অধিবেশনে তিনি এই কথা বলেন। গালিবাফ বলেন, ক্ষেপণাস্ত্র ও নৌযুদ্ধের ময়দান থেকে শুরু করে দেশজুড়ে
জনসমাবেশ সব ক্ষেত্রেই ইরানের নেতৃত্ব ও ব্যবস্থাপনার ইতিবাচক ফলাফল প্রতিফলিত হচ্ছে। তিনি আরও বলেন, যুদ্ধ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্য অটুট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত্রুরা সামরিক ক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর এখন অর্থনৈতিক চাপ ও গণমাধ্যম প্রচারণার মাধ্যমে বিভাজন সৃষ্টি করে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে। সামরিক শক্তি, জনসমর্থন, কূটনীতি এবং জনগণের সেবা, এই চারটি ক্ষেত্রকে এই সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ বলে জানিয়েছেন গালিবাফ। পাশাপাশি ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাধ্যমে অর্জিত সাফল্যকে কূটনীতির মাধ্যমে রাজনৈতিক ও আইনি অর্জনে রূপান্তর করতে হবে বলেও মন্তব্য করেন তিনি জোর দিয়ে বলেন, প্রতিপক্ষের বক্তব্য ও প্রতিশ্রুতির ওপর ইরান আস্থা রাখে না। বাস্তব ও স্পষ্ট অর্জনই তেহরানের কাছে গ্রহণযোগ্য মানদণ্ড। ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে একটি মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। 3 মাস ধরে চলা যুদ্ধ বন্ধে চলমান আলোচনার মধ্যেই উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমার ওপর উঠতে থাকা একটি মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার জবাবে ইরানের উপসাগরীয় উপকূলের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং 2টি হামলাকারী ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে IRGC জানিয়েছে, দক্ষিণ ইরানে হামলায় ব্যবহৃত একটি মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে তারা পাল্টা আঘাত হেনেছে। তবে কোন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে তা উল্লেখ করা হয়নি। এদিকে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, দেশটিতে সাইরেন বেজে ওঠার পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধে হাজারো মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই ইরান ও লেবাননের নাগরিক। এছাড়া হরমুজ প্রণালীতে ইরানের কার্যকর নিয়ন্ত্রণের কারণে জ্বালানির দাম বেড়ে বৈশ্বিক অর্থনীতিতেও চাপ সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেয়াই তার প্রধান লক্ষ্য, যদিও তেহরান বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে। এবার জানাবো প্রতিবেশী দেশের খবর। শুধু ভারতই নেপালের ভূখণ্ড দখল করেনি, নেপালও বিভিন্ন স্থানে ভারতের কিছু ভূমি দখল করে রেখেছে বলে দাবি করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। 31 মে দেশটির সংসদে দেয়া বক্তব্যে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। দেশটির শ্রম সংস্কৃতি পার্টির সংসদ সদস্য অ্যারোর রাইয়ের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শাহ বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর আমি জানতে পেরেছি যে শুধু ভারতই নেপালের জমি দখল করেনি, নেপালও ভারতের জমি একাধিক স্থানে দখল করেছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের টেবিলে বসে আলোচনা করার দরকার। ভারত ও চীনের মধ্যে লিপুলেক এবং লিম্পিয়াধুরা হয়ে বাণিজ্য পরিচালনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে নেপালের প্রধানমন্ত্রী জানান, লিপুলেক, লিম্পিয়াধুরা ও কালাপানি সংক্রান্ত দীর্ঘদিনের সীমান্ত বিরোধ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। প্রধানমন্ত্রী আরও জানান, নেপাল ইতোমধ্যে ভারতকে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠিয়েছে এবং তার জবাবও পেয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশ ইতিহাসবিদ, জরিপ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে যৌথ দল গঠন করবে এবং আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধানের চেষ্টা করবে। সীমান্ত বিরোধ নিয়ে নেপাল ইতোমধ্যে চীন ও যুক্তরাজ্যের সঙ্গেও কূটনৈতিক আলোচনা করেছে উল্লেখ করে শাহ বলেন, ব্রিটিশ ভারতের সময় থেকে এই সমস্যাটির সূত্রপাত হওয়ায় যুক্তরাজ্যেরও এ বিষয়ে আগ্রহ দেখানো উচিত এবং ভূমিকা রাখা উচিত। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আশ্বাস দেন যে দেশটির সরকার বিভিন্ন কমিশনের জমা দেয়া সব প্রতিবেদন গুরুত্ব সহকারে পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেবে। এর মধ্যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের প্রতিবেদন এবং গত 8 ও 9 সেপ্টেম্বরের জেনজেড বিক্ষোভ সংক্রান্ত প্রতিবেদনও অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে দেশের সংসদ ভবনে দাঁড়িয়ে স্বদেশের বিরুদ্ধেই ভূমি দখলের এমন মন্তব্যের পর নেপালের রাজনৈতিক অঙ্গনে তীব্র তোলপাড় শুরু হয়েছে। বিরোধী দলীয় এমপি ও বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রেসিডেন্টের কার্যালয় কিংবা সংসদের কাছে এই বক্তব্যের প্রকাশ্য জবাবদিহির দাবি তুলেছেন। পরিস্থিতির তীব্রতায় পরবর্তীতে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাখ্যা দিয়ে জানায়, প্রধানমন্ত্রী মূলত সীমান্ত পিলার নিখোঁজ থাকা ও নো ম্যানস ল্যান্ডে স্থানীয়দের চাষাবাদের বিষয়টি বুঝিয়েছেন, কোনো প্রাতিষ্ঠানিক দখলদারিত্ব নয়। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা যারা নিরন্তরভাবে কাজ করে যাই তাদের
মস্তিষ্ককে সতেজ এবং সচল রাখবার জন্যে বিশেষ সতর্কতা বা বিশেষ তদারকি করতে হয়। এখন মস্তিষ্ককে সতেজ এবং কর্মক্ষম রাখবার জন্যে চিকিৎসকরা বেশ কিছু খাবারের পরামর্শ দেন। সেই খাবারগুলো কি? আমি ধারাবাহিকভাবে নাম বলছি। ডার্ক চকলেট, আখরোট, বাদাম, টমেটো, দুধ জাতীয় খাবার, স্যামন বা সামুদ্রিক মাছ। এই খাবারগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার মস্তিষ্ক সচল রাখতে সহায়তা করবে। পাশাপাশি শাক জাতীয় খাবারের মধ্যে পালং শাক অত্যন্ত কার্যকরী মস্তিষ্ককে উদ্দীপনাময় রাখতে। প্রিয় বন্ধুরা, আসুন আমরা খাদ্যাভ্যাস গড়ে তুলি এবং মস্তিষ্ককে সচল রেখে আমাদের প্রয়োজনীয় বেশি বেশি কাজ করি। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প। চেঞ্জ টিভি.প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।